খবর শুনছেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। তোলা দিইনি বলে জানে মেরে ফেলছিল, মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা চান অ্যাম্বুলেন্স চালক। চন্দ্রনাথ রথ খুনে জড়িত বিজেপি কর্মী, এ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ শটান বলে দিলেন সবথেকে খারাপ লোকেরা। কাজে যাওয়ার পথে দুই লরির মুখোমুখি সংঘর্ষ, ইটাহারে মৃত্যু, 3 শ্রমিকের জখম কমপক্ষে 12 জন। পরিষদীয় দলের থেকে রাজনৈতিক দলের গুরুত্ব বেশি, সুপ্রিম পর্যবেক্ষণে ভেস্তে যাবে ঋতব্রতদের অঙ্ক। টাকার বান্ডিলে মাখানো বিশেষ রাসায়নিক, ঘুষ নেওয়ার পরেই হাত লাল দুর্নীতি দমন শাখার অভিযানের জালে সরকারি ইঞ্জিনিয়ার। ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, জারি অ্যালার্ট, ভয়ানক বর্ষায় প্লাবিত হবে গোটা রাজ্য। কলকাতায় কি হবে জেনে নিন। স্কুলে হাতে গোনা পড়ুয়া, অথচ মিড ডে মিলের পোর্টালের সংখ্যাটা 10 গুণ। পটাশপুরে হেডমাস্টারকে শোকজ। নিউ টাউনে ভয়ঙ্কর ঘটনা, ফাঁকা বাড়িতে 12 নাবালিকার সঙ্গে চরম ঘৃণ্য আচরণ, যুবকের গ্রেফতার। বিদেশ যেতে মরিয়া অভিষেক, চোখে চিকিৎসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ, হাইকোর্টের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ। রাজ্যের নাম থাকবে পশ্চিমবঙ্গই, নাম বদলালে ইতিহাস মুছে ফেলা হবে, বললেন শুভেন্দু। শুটআউটের নেপথ্যে কোন রহস্য? শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ খুনের 11 জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআই এর। অষ্টম শ্রেণীর এক ছাত্র চালালো এলো পাথারি গুলি, থাইল্যান্ডে নিহত 2, আহত 15। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুর্শিদাবাদের 3 সাংসদে, এনসিপিআই এর স্বীকৃতি নিয়ে ধীরে চলার বার্তা মোদির। দিনের আলোয় 120 লিটার চোলাই মদ পাচারের চেষ্টা, লিলুয়ায় হাতে নাতে পাকড়াও 3 মহিলা। টাকার লোভ দেখিয়ে রক্তদানের পিছনে তৃণমূল নেতা, অবশেষে পুলিশের জালে মূল চক্রী সহ 3। বিজেপি থাকবে 100 বছর, অন্নপূর্ণা ভান্ডারে ভুয়ো পোস্ট কাণ্ডে বিরোধীদের তুলোধনা শুভেন্দুর। ভুতুরে কাণ্ড, চারপাশে ফাঁকা মাঠ, মাঝখানে আপনা আপনি উথাল পাথাল হচ্ছে কুয়োর জল, কি রহস্য লুকিয়ে? এসআইআর বেঙ্গালুরুর প্রতি 2 জনের 1 জন সন্দেহজনক ভোটার, শহর ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি, কিসের ইঙ্গিত? এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। রাজত্ব নেই, কিন্তু দাপট আছে, সেই আগের মতো টাকা চার অভ্যাসটাও যায়নি। প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে এমনই অভিযোগ, কিন্তু টাকা না দেওয়ায় যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা ভাবতেও পারেননি অ্যাম্বুলেন্স চালক। সরকার বদলের পর থেকে অভিযুক্তকে মাসে মাসে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি, সেই কারণেই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ দুর্গাপুরের অ্যাম্বুলেন্স চালকের। দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন বেসরকারি হাসপাতালের সামনে থাকা অ্যাম্বুলেন্সের চালক মানিক ধীবরের অভিযোগ, তৃণমূল জমানায় প্রতি মাসে 10,000 টাকা করে মাসোয়ারা দিতে হতো দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরিকে। ভয়ে তোলার টাকা অনলাইন মারফত প্রতি মাসে তৃণমূল নেতা হীরালাল বাউরিকে পাঠিয়েও দিতেন তিনি। রাজ্যে পালাবদল হওয়ার পর যখন তোলাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়, তখন টাকা দিতে অস্বীকার করেন মানিক। তোলাবাজির টাকা না পেয়ে অ্যাম্বুলেন্স চালক মানিক বাউরিকে মদ্যপ অবস্থায় রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানাচ্ছেন অ্যাম্বুলেন্স চালক। তিনি মেল করে পুলিশে অভিযোগও দায়ের করেন। আহত চালকের দাবি, হীরা বাউরি বর্তমানে কোনো দলের সঙ্গে যুক্ত নয়, তারপরও দাপিয়ে বেড়াচ্ছে। 40টা অ্যাম্বুলেন্স চলে, প্রত্যেকটি চালককে 10,000 টাকা করে দিতে হতো বলে দাবি করেছেন তিনি বলেন, টাকা দিইনি বলে জানে মেরে ফেলা হচ্ছিল, নিরাপত্তা চাই। ইতিমধ্যেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরিকে গ্রেফতার করা হয়েছে। তবে হীরালালের দাবি, টাকা নিয়ে কোনো সমস্যাই হয়নি। মানিক বাউরির অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বলেন, আমাকে জাতপাত নিয়ে গালিগালাজ করা হয়েছিল বলে বচসা হয়, ওদের কাছ থেকে আমি কখনো তোলার টাকা নিই না। সাত সকালে নানা বিষয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, আর ভালো খারাপ নয়, সব তৃণমূলের জন্যই দরজা খুলে দিল বিজেপি। এ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, কেউ যদি তৃণমূলের কাউকে জয়েন করায় তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এখনো পর্যন্ত কেউ কাউকে জয়েন করায়নি। সোনার বাংলা নিয়ে দিলীপ জানান, সাধারণ মানুষকে বলেছি সবাই আইনের সাহায্য নিন, কমপ্লেন করুন, থানায় যান, বাড়ি গিয়ে কেউ ন্যায় দিয়ে যাবে না। তৃণমূলের এত নেতা গ্রেফতার হয়েছে, কেউ না কেউ তো কমপ্লেন করেছে। কমপ্লেন না করে কেউ যদি সোনার বাংলায় স্বপ্ন দেখে তাহলে সে ভুল করছে। আর কোন কোন বিষয়ে কি বললেন দিলীপ? আর ভালো খারাপ নয়, সব তৃণমূলের জন্যই দরজা খুলে দিল বিজেপি। এ নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, কেউ যদি তৃণমূলের
কাউকে জয়েন করায় তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এখনো পর্যন্ত কেউ কাউকে জয়েন করায়নি। করানোর চেষ্টা করায় 250 বিজেপি কর্মীকে দলের তরফ থেকে শো কজ করা হয়েছে। 30 জনকে সাসপেন্ড করা হয়েছে। কারোর জন্য কোনো দরজা খোলা হয়নি। দলের কোনো কর্মী এই ব্যাপারটা মানবে না। তারা এতদিন যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য তাদের বাড়িঘর চলে গিয়েছে, হাত পা চলে গিয়েছে, মাথা ফেটেছে, যে 250 কর্মী শহীদ হয়েছে, তাদেরকে মেনে নেব না। নবান্নে অন্য কারণে খোলা হেল্পলাইন নম্বরে অন্নপূর্ণা ভাণ্ডার না পাওয়া নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। এ নিয়ে দিলীপ বলেন, নিজেরা কি পাবো সেটা নিয়েই সবার চিন্তা। দুর্নীতি কিভাবে বন্ধ হবে সেটা নিয়ে চিন্তা নেই। দুর্নীতির সঙ্গে প্রচুর লোক যুক্ত। বাড়ির প্ল্যান পাশ করানো থেকে খালবিল রাস্তার সর্বত্র টাকা নেওয়া হয়েছে। যে দিয়েছে আর যে নিয়েছে, দুই পক্ষ সমান দোষী। সরকার নিজের কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই ঝাঁপিয়ে পড়েছেন। রাতারাতি কেউ যদি ভাবে সোনার বাংলা হয়ে যাবে, তাদের ভুল হচ্ছে। এত বছরের কাদা দূর করতে সময় লাগবে। বিজেপিতে সব লোক গঙ্গা জলে ধোয়া, এরকম আমি বলবো না। সব থেকে খারাপ লোকেরা রাজনীতিতে আগে আসে। কেউ দোষী হলে সে কোন পার্টি করে সেটা সেকেন্ডারি। পার্টি শৃঙ্খলা ভঙ্গ, আর্থিক দুর্নীতি অনৈতিক কাজ। যদি বিজেপি কারুর বিরুদ্ধে কমপ্লেন আসে, পার্টি ব্যবস্থা নেবে। সাত সকালে কাজে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 3, জখম হয়েছেন কমপক্ষে 12 জন শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইটাহারের 12 নম্বর জাতীয় সড়কের বালিয়াপাড়ায়। মৃত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। জানা গিয়েছে, দুর্গাপুর পঞ্চায়েতের সাদাপুর, চান্দল সহ 5 গ্রামের অন্তত 30 জন শ্রমিক প্রতিদিনের মতোই শুক্রবার সকালেও লরি করে বালিয়াপাড়ার কাজে যাচ্ছিলেন। লেবার বাজার এলাকায় ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। উল্টো দিক থেকে আসা একটি 10 চাকার লরির মুখোমুখি ধাক্কা দেয় শ্রমিকদের লরিতে। দুমড়ে মুচড়ে যায় লরিটি। 12 নম্বর জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলা শ্রমিকের। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে জখমদের ইটাহার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরবর্তীতে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে রেফারেল সময় মৃত্যু হয় আরেক শ্রমিকের। মৃতদের নাম ছেপো বর্মন, বয়স 45, কলকা মার্ডি, বয়স 42 এবং টেপো মার্ডি, বয়স 36। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘাতক লরিকে আটক করলেও চালক পলাতক। লরিটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, চালক মদ্যপ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনা প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। শিবসেনা নেতৃত্ব সংক্রান্ত মামলার শুনানিতে রাজনৈতিক গণতন্ত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তুলল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে জানায়, শিবসেনার সাংগঠনিক কাঠামো তৈরি হয়েছিল মূলত গণতান্ত্রিক নীতির উপর দাঁড়িয়ে। পরে সংবিধান সংশোধনের মাধ্যমে দলটি কার্যত এক ব্যক্তিকেন্দ্রিক কাঠামোয় পরিণত হয়। প্রধান বিচারপতির প্রশ্ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে যদি গণতান্ত্রিক মূল্যবোধ মেনে চলতে হয়, রাজনৈতিক দলগুলিও কি সেই নীতি মেনে চলবে না? অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য, একসময় দলবদলকে সাংবিধানিক পাপ বলা হলেও এখন তা যেন গর্বের অলংকার হয়ে উঠেছে। এই প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বেঞ্চ। বিচারপতিরা বলেন, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা আছে এই যুক্তিতে মূল রাজনৈতিক দলের নির্দেশকে অবমাননা করে কিছু বিধায়ক বা সাংসদ নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে না। রাজনৈতিক কারবারিদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের কালীঘাট বনাম ঋতব্রত, এনসিপিআই এই অচলাবস্থাতেও এই পর্যবেক্ষণ বেশ ইঙ্গিতপূর্ণ। বাংলায় তৃণমূলে ভাঙনের শুরুটা হয়েছিল পরিষদীয় দল দিয়ে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল পরিষদীয় দলের একটা বড় অংশ মূল রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা হারিয়ে আলাদা গোষ্ঠী গঠন করে। সেই গোষ্ঠীর নেতা ঋতব্রতকে বিরোধী দলনেতার মর্যাদাও দিয়ে দেন স্পিকার রথীন্দ্র বোস। একই রকমভাবে লোকসভাতেও আলাদা গোষ্ঠী তৈরি হয়েছে তৃণমূলের, যারা নিজেদের এনসিপিআই হিসাবে ঘোষণা করেছে। এখন প্রশ্ন হলো, শিবসেনার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ করেছে, সেই একই রকম পর্যবেক্ষণ যদি বাংলা তৃণমূলের ক্ষেত্রেও করা হয়, তাহলে কি ঋতব্রত কাকুলিদের সব অঙ্ক ভেস্তে যেতে পারে? অবশ্য পাল্টা যুক্তিও আছে ঋত শিবিরের। তাদের দাবি, শুধু পরিষদীয় দল নয়, মূল রাজনৈতিক দলও তাদেরই সঙ্গে। ইতিমধ্যেই নিজেদের
মতো করে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকও করেছেন তারা, নিজেদের মতো করে কমিটিও গড়েছেন। এখন দেখার নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। একটা জিনিস পরিষ্কার, কমিশন যে সিদ্ধান্তই নিক, বিষয়টি শীর্ষ আদালত পর্যন্ত গড়াবে। দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, জাম্বনী ব্লকে একটি উপস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণের বিল মঞ্জুর করার বিনিময়ে ঠিকাদারের কাছে 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেন বিমল। সূত্রের খবর, ঠিকাদার সেই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের দুর্নীতি দমন শাখার প্রকাশ করা হেল্পলাইন নম্বরে ফোন করে গোটা বিষয়টি জানান। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা গ্রেফতার করলেন ঝাড়গ্রামের জাম্বনী বিডিও অফিসে কর্মরত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহাকে। দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, জাম্বনী ব্লকে একটি উপস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণের বিল মঞ্জুর করার বিনিময়ে ঠিকাদারের কাছে 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেন বিমল। সূত্রের খবর, ঠিকাদার সেই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের দুর্নীতি দমন শাখার প্রকাশ করে হেল্পলাইন নম্বরে ফোন করে গোটা বিষয়টি জানান। এরপরেই প্রায় 15 জন পুলিশকর্মীর একটি দল জাম্বনী ব্লক অফিসে ওই ইঞ্জিনিয়ারের জন্য ফাঁদ পাতেন। পুলিশের পরামর্শ অনুযায়ী বিশেষ ধরনের রাসায়নিক মাখানো নোটের বান্ডিল নিয়ে ধৃত ইঞ্জিনিয়ারের কাছে পৌঁছান ঠিকাদার। টাকা নেওয়ার পর সেখানে ঢোকেন দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। ইঞ্জিনিয়ারের হেফাজত থেকে উদ্ধার হয় নগদ টাকা। সেই টাকার বান্ডিলের নোটের নাম্বার মিলে যায় ঠিকাদারের দেওয়ার নোটের নাম্বারের সঙ্গে। বিশেষ রাসায়নিকের প্রয়োগে ইঞ্জিনিয়ারের হাতে লাল রং দেখা যায়। তারপরেই তাকে আটক করে জেরা করা শুরু করেন গোয়েন্দারা। পরে তাকে দুর্নীতি দমন আইনে গ্রেফতার করা হয়। বিডিও অফিস সূত্রে খবর, 6 মাস আগেই বদলি হয়ে এসেছিলেন বিমল। বোলপুরের বাসিন্দা বিমলের আগেও কি দুর্নীতি করেছেন তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সেই সঙ্গে তার আয়ের সঙ্গে সম্পত্তির কতটা অসঙ্গতি রয়েছে তাও দেখা হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী এই গ্রেফতারির কথা উল্লেখ করে রাজ্য প্রশাসনে দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্সের কথা আবার মনে করিয়ে দেন। তিনি বলেন, পঞ্চায়েত বা কোনো অফিসে এখন থেকে টাকা দিয়ে কোনো কাজ হবে না। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা দীর্ঘদিন ধরে থাকলেও সম্প্রতি বেশ কয়েক বছর কার্যত অকেজো হয়েছিল। কয়েকদিন আগেই রাজ্য পুলিশের আইজি পদমর্যাদার আধিকারিক মুরলীধর শর্মা সহ আরও 2 আইপিএসকে দুর্নীতি দমন শাখায় বদলি করে তার পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্নীতি দমন শাখা মূলত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত করবে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে চলা লাগাতার বৃষ্টি, ঝোড়ো হাওয়া আর ঘন ঘন বজ্রপাতের দুর্যোগপূর্ণ পরিস্থিতির শুক্রবারও বিশেষ কোনো রদবদল হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে আবহাওয়া দফতর। আকাশ আজ দিনভর মেঘলা থাকবে এবং দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে মৌসুমী অক্ষরেখা রাজ্যের একেবারেই কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে একটি এবং উত্তর পূর্ব বাংলাদেশ ও আসামে আরও 2টি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই 3টি ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার যৌথ প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে, যার জেরে এই তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া গতি প্রকৃতি বিশ্লেষণ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া এই 4 জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতি ভেদে কোনো কোনো এলাকায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় সব জেলাতেই হলুদ সতর্কতা বহাল রাখা হয়েছে। কলকাতায় শুক্র ও শনিবারের মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। যদিও কলকাতার ক্ষেত্রে বৃষ্টির তীব্রতা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা কমই থাকবে। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দীর্ঘদিন স্থায়ী হচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কমতে শুরু করবে। আগামী সোমবার দুপুর পর্যন্ত কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টি এক প্রকার উধাও হয়ে যাবে। ফলস্বরূপ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বজায় থাকায় বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই চড়া গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া ফিরে আসবে। তাপমাত্রাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আবারও ঘর্মাক্তক ও ভ্যাপসা গরমের মুখোমুখি হতে হবে বাসিন্দাদের। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের 2-1 জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রবিবার থেকে বৃষ্টির দাপট অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
স্কুল পড়ুয়াদের উপস্থিতির হার এক, অথচ সরকারি পোর্টালে তার সংখ্যাটা একেবারে ভিন্ন। পটাশপুরে নৈপুর শান্তিসুধা ইনস্টিটিউশন সারপ্রাইজ ভিজিটে যেতেই চোখ কপালে উঠল বিডিওর। দেখা গিয়েছে স্কুলে একদিকে পড়ুয়ার সংখ্যা যা, তার চেয়ে সরকারি পোর্টালে পড়ুয়ার সংখ্যা অনেক বেশি দেখিয়ে আপলোড করা হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিডিও। মিড ডে মিলের রান্নায় খাতায় কলমে দ্বিগুণ ছাত্রছাত্রীর উপস্থিতি দেখিয়ে অনিয়মের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার নৈপুর শান্তিসুধা ইনস্টিটিউশনে। আকস্মিক পরিদর্শনে গিয়ে কারচুপি হাতে নাতে ধরে ফেললেন পটাশপুর এক ব্লকের বিডিও করিমুল ইসলাম। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বেরাকে ইতিমধ্যেই শোকজ নোটিশ ধরিয়েছে ব্লক প্রশাসন। জানা গিয়েছে নৈপুর শান্তিসুধা ইনস্টিটিউশনে দীর্ঘদিন ধরে মিড ডে মিলের বন্টন ও নথিপত্রে গড়মিল করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অধিকাংশ অভিযোগের তীর ছিল স্কুলের প্রধান শিক্ষকের দিকেই। অভিযোগের সত্যতা যাচাই করতে মিড ডে মিলের রান্না চলাকালীন হঠাৎই ওই স্কুলের রান্নাঘরে সারপ্রাইজ ভিজিটে পৌঁছান পটাশপুর 1 নম্বর ব্লকের বিডিও করিমুল ইসলাম। ঘটনাস্থলে পরীক্ষা করে বিডিও দেখতে পান বাস্তবে যতজন ছাত্রছাত্রীর জন্য রান্না হচ্ছে সরকারি খাতায় তার 10 গুণ সংখ্যক শিক্ষার্থীর নামে মিড ডে মিল দেখানো হয়েছে। ভিডিও সঙ্গে সঙ্গে ওই গড়মিল নিয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এরপরই ভিডিও করিমুল ইসলাম প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রধান শিক্ষকের হাতে শোকজ নোটিশ তুলে দেন এবং দ্রুত লিখিত জবাব তলব করেন। সরকারের মিড ডে মিল প্রকল্পে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। নিউ টাউনের গৌরাঙ্গনগর এলাকার নিবেদিতা পল্লীতে 12 বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নিউ টাউন থানার পুলিশ। ধৃতের নাম রামপ্রসাদ বিশ্বাস, বয়স 32 বছর। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে নাবালিকা তার মায়ের সঙ্গে নিবেদিতা পল্লীর একটি ভাড়া বাড়িতে থাকত। প্রতিদিনের মতো ঘটনার দিনেও নাবালিকার মা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে পাশের বাড়ির বাসিন্দা রামপ্রসাদ বিশ্বাস নাবালিকার বাড়িতে ঢোকে বলে অভিযোগ বাড়িতে নাবালিকাকে একা পেয়ে তার সঙ্গে অশালীন আচরণ করে এবং যৌন হেনস্থা চালায়। কিছুক্ষণ পরে নাবালিকার মা বাড়ি ফিরলে মেয়েটি পুরো ঘটনার কথা জানায়। এরপর পরিবারের সদস্যরা নিউ টাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। অভিযানে নামে নিবেদিতা পল্লী এলাকা থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতের বিরুদ্ধে পক্সো আইনের প্রাসঙ্গিক ধারাসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নাবালিকার শারীরিক পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তার বয়ান নথিভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। ঘটনার পিছনে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো কারণ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকার মানুষ। হাইকোর্ট থেকে বিদেশে চোখে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি না মেলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আপিল করেছেন তিনি। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দেওয়া নির্দেশ খারিজ করার আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ। অভিষেকের দাবি, চোখের চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়া একান্তই প্রয়োজন। সেই কারণেই আদালতের কাছে বিদেশ সফরের অনুমতি চেয়েছিলেন তিনি। তবে কলকাতা হাইকোর্ট তার আবেদন খারিজ করে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করলেন অভিষেক। মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের তরফে অভিষেককে প্রথমে কলকাতার এসএসকেএম মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতকে জানান তিনি এসএসকেএমে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে চান না। এরপর হাইকোর্ট বিদেশ চিকিৎসার জন্য যাওয়ার আবেদনটি খারিজ করে দেয় এবং সংশ্লিষ্ট মামলাটিও খারিজ হয়ে যায়। 7ই জুলাই শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে দাবি করেন, এর আগেও ইডি সংক্রান্ত একটি মামলায় তার মক্কেলকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তাই এবারও চোখে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া উচিত। চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে জানানো হয়। অন্যদিকে অভিষেকের বিদেশ যাত্রার আবেদনের বিরোধিতা করে রাজ্য সরকারের বক্তব্য, অভিষেকের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে। এই পরিস্থিতিতে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। এই যুক্তিতে বিদেশ সফরের অনুমতি দেওয়ার বিরোধিতা করা হয়। এখন হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে অভিষেকের করা আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে কিভাবে এগোয় সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।